জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটা নিয়ে সরকারের সঙ্গে এখনো আলোচনা হয়নি নির্বাচন কমিশনের। তবে সরকারের সঙ্গে আলোচনার পর ভাব বুঝে সিদ্ধান্ত বলে জানিয়েছে সিইসি। বলছেন ফেব্রুয়ারি বা এপ্রিল যখনই হোক নির্বাচন কমিশন প্রস্তুত আছে। কিন্তু সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর যৌথ বিবৃতিতে রমজানের আগেই নির্বাচনের সম্ভাব্য সময় জানা যাচ্ছে। কিন্তু গণতান্ত্রিক শক্তি প্রয়োগের দিনটি কবে সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানা যায়নি। এসব নিয়ে ভোটের ট্রেনে আলোচনা করতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন আলোচনার জন্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল হক নাসির, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে আমরা দেখছিলাম যে নির্বাচনের যে সময়টা সেটা নিয়ে একটা বেশ দূরত্বই কিন্তু তৈরি হচ্ছিল। আপনারা চাচ্ছিলেন ডিসেম্বরে, সরকারের তরফ থেকে বলা হচ্ছিল জুনের মধ্যে যে কোনো সময়। সেই দূরত্বটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সেই দূরত্বটা কি কিছুটা ঘুচলো এই যে সাম্প্রতিককালের যে সফর হলো প্রধান উপদেষ্টার তার মধ্য দিয়ে? আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন চাওয়া বা নির্বাচনের রোডম্যাপ দাবি করা এটা সরকারের সাথে আমি দূরত্ব বলবো না। এটা আমি বলবো যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা আমরা সরকারের কাছে উপস্থাপন করেছি। সরকার তার সময়টা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যেই সরকারের সাথে আমাদের আলোচনা চলছে এবং এটা রাজনৈতিক দল হিসেবে সরকার যখন থাকে দায়িত্বে তাদের সাথে আলোচনা করাটা একটা রীতি রেওয়াজ। তারপরে আপনারা দেখেছেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে এই মিটিংটা ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একটা মিটিং। এই মিটিংয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের মানুষের যে আকাঙ্ক্ষা, আমি বলবো যে সে আকাঙ্ক্ষার কিছুটা বাস্তবায়ন হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দিনক্ষণ না জানলেও একটি আলোচনায় আমরা হয়তো আসতে পেরেছি, বা একটি দিনক্ষণ না বললেও আমরা একটি সময়ের দিকে হয়তো যেতে পারবো, সেদিকে আমাদের এগিয়ে গিয়েছি। এবং সেতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্যে এবং মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে আশঙ্কারও তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা আপাততভাবে একটি সমঝোতা বলবো না, একটি বলবো যে গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু সেটা তারেক রহমান কি দেশে ছিলেন না বলে সেই যে আপনারা বলছেন যেটা আসলে গুরুত্ব বহন করে, সেটা কি এতদিন হয়নি? কিন্তু বিএনপির একটা বড় স্থায়ী কমিটি তো আসলে দেশে ছিল। তাহলে এত বৈঠক, এতবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা, তারপরেও কেন সিদ্ধান্তে পৌঁছানো গেল না? সিদ্ধান্তে পৌঁছানো গেল না সেটা তো সরকার বলতে পারবে। তবে আমরা সব সময় আমাদের যৌক্তিক সদিচ্ছা আমরা সরকারকে জানিয়েছি, আমাদের সংস্কার কর্মসূচি সরকারকে জানিয়েছি। এবং আমরা দেশের বাস্তবিক প্রেক্ষাপটেই বাংলাদেশের নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়, আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন একটা উৎসব, এবং সেই উৎসবকে কেন্দ্র করে মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করবে সেটার একটা যৌক্তিক সময় দরকার। মানুষেরও সময় থাকা দরকার, তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাদের অংশগ্রহণের মধ্যে দিয়েই বাস্তবিক অর্থে একটা নির্বাচন সম্পন্ন হবে। যদিও আমাদের জাতীয় স্থায়ী কমিটি সরকারের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, সরকারও কথা বলেছেন। সরকার এপ্রিলে যেটা বলেছেন সেটাও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এপ্রিলে আমরা চিন্তা করছি, নির্বাচন কমিশন যদি মনে করে বাস্তবিক পরিস্থিতি সেটা আগাতেও পারে। এবং সেটা আমরা মনে করব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু বিএনপি বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আমরা আন্দোলন সংগ্রাম করেছি সংস্কারের জন্য। এবং সেই ক্ষেত্রে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পরেই সরকারকে হয়তো বিএনপি বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের নির্বাচনটা রোজার আগে বা ডিসেম্বরে হলেই ভালো হয়। কিন্তু ওবায়দুল হক নাসির, আপনারা তো বরাবরই আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা ডিসেম্বরে নির্বাচনটা চাচ্ছিলেন এবং বলছিলেন যে ডিসেম্বরের আগে অক্টোবরে কিংবা নভেম্বরে এই সময়টাও হওয়া সম্ভব। আপনারা কোনোভাবে আসলে ডিসেম্বরের পরে যাচ্ছিলেন না, কিন্তু আপনারাই বলছেন যে ফেব্রুয়ারিতে আসলে যেহেতু একটা দিনক্ষণ হয়েছে সেটা আপনাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা। তাহলে আপনারা ডিসেম্বরটা থেকে কেন সরে যাচ্ছেন? আসলে আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আপনাকে বললাম যে নির্বাচন একটি উৎসব, মানুষের সকল মানুষের অংশগ্রহণ। সেই ক্ষেত্রে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ভালো সময়, যখন বাচ্চাদের পড়াশোনা থাকে না,
পরীক্ষা শেষ হয়, শীত থাকে, মানুষ একটু কর্মব্যস্ত কম থাকে, এটাকে উপলক্ষ করেই আমরা ডিসেম্বর চেয়েছিলাম। আমরা আমাদের দাবি সরকারের কাছে জানিয়েছি, আমরা বলেছি ডিসেম্বরের নির্বাচন, কিন্তু আমরা এভাবে কখনোই চিন্তা করি নাই যে ডিসেম্বরে না হলেই আমরা হবে না। তবে আমরা এটা বলেছি যে এপ্রিলে নির্বাচন এই দেশে সম্ভব নয়, কারণ আপনি জানেন যে ফেব্রুয়ারির শেষের থেকে মার্চ পুরাটা বাংলাদেশে মুসলিম ধর্মপ্রাণ মানুষের রোজা, এবং সেই রোজার সময়ে নির্বাচনী কার্যক্রম করা, মিছিল মিটিং করা, মানুষের কাছে ভোট চাওয়া, এগুলি কোনোভাবেই সম্ভব না। তারপরে বাচ্চাদের পরীক্ষা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রেই যে নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ সেটা ব্যাহত হবে। এর মানে কি আপনারা এখনো ডিসেম্বরটা চাচ্ছেন? নির্বাচনী তারিখ ঘোষণা করেছে, আমরা আমাদের দাবিতে এখনো আমরা ডিসেম্বর চাই সরকারের কাছে। সরকার যদি মনে করে যে কিছুটা সংস্কারের শেষ করে সেই নির্বাচন ফেব্রুয়ারিতে যেতে পারে, এবং যেহেতু এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফসল, আমরা মনে করি যে এই সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সিদ্ধান্ত নেয় সেটাও অযৌক্তিক হবে না। সেই বিষয়ে বিএনপির আমাদের জাতীয় স্থায়ী কমিটি আছে, বিএনপির নেতৃত্ব আছে, তারা পরবর্তীতে এই বিষয়ে হয়তো সার্বিক প্রতিক্রিয়া জানাবে, এখনো জানায়নি। কিন্তু ওবায়দুল হক নাসির, একটা বিষয় স্পষ্ট যে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গেলেন, সেখানে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হলো এবং সেখানে একটা যৌথ বিবৃতি কিন্তু দেওয়া হয়েছে। যেই যৌথ বিবৃতিকে ঘিরে জামাত ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি তারা যেটা বলছে যে এর মাধ্যমে উপদেষ্টার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ একটা প্রকাশ পেয়েছে। কি মত এই ব্যাপারে আপনার? দেখুন, দলের প্রতি অনুরাগ যদি আপনি বলেন, তাহলে তো আমরা শুরু থেকে এই সরকারকে বিভিন্ন প্রক্রিয়ায় হয়তো আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে জামাতে ইসলামের প্রতি সরকারের একটি দুর্বলতা রয়েছে, কেউ কেউ বলেছেন এনসিপির ছাত্রদের প্রতি সরকারের দুর্বলতা রয়েছে। আমি আসলে সেদিকে যেতে চাই না। আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এবং মানুষ মনে করে যে মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বিএনপি হয়তো মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরকম একটা চিন্তা মানুষের আছে। সেই ক্ষেত্রে একটি বড় দলের সাথে একটা বৈঠকের পরে এটাকে যৌথ বিবৃতি বলা যায় না। একসাথে বসে মিটিংয়ের যা কথা হয়েছে সেই কথাগুলো সাংবাদিকের সামনে উপস্থাপন করেছে মাত্র, এটাকে যৌথ বিবৃতি বলা যায় না। আর রাজনৈতিকভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি দলই সমালোচনা করার অধিকার আছে, সরকারের সমালোচনা করার অধিকার আছে। আমরা বিএনপি সকল সমালোচনাকেই স্বাগত জানাই এবং সাদরভাবে গ্রহণ করি। কাজে এই জামাতে ইসলামী বা এনসিপি কি বলল সেই বিষয়ে আমি আসলে বিস্তারিত কোনো নেগেটিভ কিছু বলতে চাই না। আমি বলবো যে এটাও গণতন্ত্রের সৌন্দর্য, যে সমালোচনা করার অধিকার। অর্থাৎ বিষয়টিকে আপনি স্বাভাবিকভাবেই দেখছেন। ওবায়দুল হক নাসির, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তবে নিব একটা ছোট বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। নাসির ভাই, আপনাকে আবারও স্বাগত ভোটের ট্রেনে। আমরা জানতে চাই যে সাম্প্রতিককালে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো প্রায় মাসখানেক, অর্থাৎ 2 মাসের কাছাকাছি, তো এই যে একটি বড় দল আসলে নিষেধাজ্ঞার কবলে পড়লো, আগামী দিনের যে নির্বাচন, আমরা তো দেখি যে নির্বাচনগুলো বেশ উৎসবমুখর হয় বড় দলগুলো থাকার কারণে। অর্থাৎ বিএনপির পরে আসলে বড় দল এখন কারাই বা আছে, কিংবা আগামী নির্বাচন সেটা আসলে কতটা উৎসবমুখর হবে বলে আপনার মনে হচ্ছে? এটা আপনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না। একটা ফ্যাসিস্ট দল, একটা স্বৈরাচার, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গুম খুন হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে, এইরকম একটি দল যারা পৃথিবীর ইতিহাসে সকল দেশেই গণ অভ্যুত্থানে পতনের পর তারা নিষিদ্ধ হয়েছে। যদিও আমাদের এখানে নিষিদ্ধ হতে একটু দেরি হয়েছে, সাময়িক নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বিচার পর্যন্ত, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন। আমি মনে করি যে আওয়ামী লীগের দল, এই দল এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়। তারা নির্বাচনে অংশগ্রহণ করলে যে নির্বাচন উৎসবমুখর হতো সেটা বলা যায় না। বাংলাদেশে এখনও অনেকগুলো দল আছে, বিএনপি, জামাতে ইসলামী আছে, এই গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল, এনসিপি আছে, খেলাফত আছে, অনেকগুলো দল আছে, এবং মানুষ
এই দলগুলোর ভেতর থেকেই যারা গণতন্ত্রের প্রশ্নে লড়াই করেছে, যারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক মর্যাদাশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদের নির্বাচিত করার জন্য মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। তার কারণ হলো, আপনারা জানেন যে বিগত 15 বছর বাংলাদেশের মানুষ এই অতীত ঐতিহ্য যে 5 বছরে একবার ভোট দিবে এবং সেই ভোটটাকে মানুষ অত্যন্ত মূল্যবান হিসেবে গ্রহণ করে। আর গ্রহণ করে বলেই বাংলাদেশে ভোটারের উপস্থিতি অসাধারণ, যেটা বিগত 15 বছরে আওয়ামী লীগ ধ্বংস করেছিল। আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ হবে এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এবং সেই নির্বাচন হবে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে। কিন্তু একটা বিষয় যে যেখানে আওয়ামী লীগের শক্ত গণতন্ত্রের জন্য তো একটা শক্ত বিরোধী দলও দরকার, তো সেই শক্তিশালী বিরোধী দল আসলে আগামী দিনের কারা, কি মনে হচ্ছে আপনার কাছে? বিরোধী দল বা সরকারি দল কারা হবে সেটা তো নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আমরা নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করার পরেই সেটা দেখতে পারবো। আমি মনে করি যে বাংলাদেশে সরকারি দল এবং বিরোধী দল হিসেবে মানুষের আস্থার জায়গা থেকে কাজ করার জন্য এবং নির্বাচনের মাধ্যমে একজন সরকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের মাধ্যমেই কিন্তু বিরোধী দলও প্রতিষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আমি মনে করি যে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং মানুষ জনগণই নির্ধারণ করবে কারা সরকারি দল হবে কারা বিরোধী দল। এটা তো আমাদের পক্ষে সম্ভব বলা না যে কারা বিরোধী দল হবে। কিন্তু কোনো কোনো দল বলছে যে এই যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রতি তারা এখনো আস্থা রাখতে পারছে না, এই নির্বাচন কমিশন সংস্কার জরুরি, যার ফলে তারা আসলে দেখতে চাচ্ছে যে একটি স্থানীয় সরকার যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হলো কিংবা সুশৃঙ্খলভাবে হলো সেটা আসলে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব সেটার উপরেই বর্তায়। তো সেক্ষেত্রে কি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া জরুরি না? দেখুন, এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিস্টের নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের সরকার আসার পরে এবং ডক্টর ইউনূস সরকারের যে প্রত্যেকটা সংস্কার কমিশন বলেন, যেগুলো সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে এবং নির্বাচন কমিশন তার কাজের মাধ্যমে তারা তো এখনো কোনো কাজ করতে পারে না, একটা নির্বাচন করতে পারে নাই। যে প্রশাসন, যে কমিশন একটা নির্বাচনই করেনি সেখানে তারা ব্যর্থ বা সফল সেই কথাটা বলা আমি মনে করি যৌক্তিক হবে না। আর কমিশনের সমালোচনা করা, যে কোনো প্রতিষ্ঠানের সমালোচনা করা, যে কোনো রাজনৈতিক না, সেক্ষেত্রে এই যে বড় নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন তো বাংলাদেশের জন্য একটি বড় নির্বাচন, সেক্ষেত্রে কি ছোট নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন সেগুলো করে তার জাতীয় নির্বাচনে যাওয়া উচিত নয়, কি মনে হয়? আমি আপনার সাথে একটু বিনয়ের সাথে ডিসএগ্রি করি যে বড় নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন, কারণ স্থানীয় নির্বাচনটা হচ্ছে একবারে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে প্রার্থী থাকে। আপনি দেখবেন যে একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোতে 9টা ওয়ার্ডে কতগুলো প্রার্থী থাকে, সেখানে পারিবারিক দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব সকল বিষয়ে এবং একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কন্ডাক্ট করা, রাষ্ট্রের যে পরিমাণ জনবল, যে পরিমাণ আইন শৃঙ্খলার শক্তি সামর্থ্য থাকা দরকার সেটা সেই রুট লেভেল পর্যন্ত প্রতিষ্ঠা করা একটা রাজনৈতিক সরকার ছাড়া অথবা একটা সরকারের নির্দিষ্ট সময় ছাড়া আমি মনে করব যে এই সরকারের এই সময়ে সেটা বাস্তবমুখী নয়। কারণ স্থানীয় সরকারের মাধ্যমে আপনারা দেখেছেন স্থানীয় সরকার নির্বাচনে যে ধরনের সংঘাতের তৈরি হয় সেটা রাজনীতির চাইতেও আপনি প্রত্যেকটা দেখবেন এলাকাগত, গোষ্ঠীগত, ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা এই মুহূর্তে আমি বলবো যে সেটা এই সরকারের পক্ষে আমি মনে করি না। কিন্তু বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন হয়েছে তখনই সরকার দলীয় যারা থাকছে তারা কিন্তু একটা প্রভাব তৈরি করছে। সেক্ষেত্রে আগামীতে কি প্রভাব তৈরির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না? সেটা তো আপনি দেখেছেন ফ্যাসিস্টের সময়ে, ফ্যাসিস্ট সরকার তাদের সময় তো নির্বাচন হয় নাই, সবগুলো প্রতিষ্ঠানকে তারা দখল করেছিল। আওয়ামী লীগ যাদেরকে নৌকা মার্কা দিয়েছে তাদেরকে বিজয়ী করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার, বল প্রয়োগ করা দরকার সেটা করেছে। আমরা যেটা মনে করি সরকারে আমরা আসবো কিনা জানি না, তবে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে আমাদের 31 দফায় আমরা সব
সংস্কারের কথা বলেছি, নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, নির্বাচনের কমিশনের আন্ডারে তখন প্রশাসন থাকবে। সো সেই সময়ে বাংলাদেশের যে নির্বাচনই হোক, সেই নির্বাচন ব্যবস্থা পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকারকে থাকলো না থাকলো সেটা মুখ্য বিষয় আমি মনে করি না। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমরা বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে বিএনপি এমনভাবে সরকার পরিচালনা করবে যেখানে এই ধরনের কোনো নির্বাচন বা যে ব্যবস্থায় নির্বাচন প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে সরকারের সিদ্ধান্ত। এই ক্ষেত্রে ওই ফ্যাসিস্টের মতো জোরপূর্বক কোনো বিষয় বিএনপি যাবে না, এটা আমাদের সংস্কার কর্মসূচিতে আমরা বলেছি। পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে কেন জাতীয় নির্বাচন দরকার। 15 বছর বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ক্ষমতায় তাদের নির্বাচিত প্রতিনিধি পায় নাই। তো নির্বাচিত প্রতিনিধি ছাড়া একটি রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কার সম্ভব হয়নি। আমরা যে সংস্কারের রূপরেখা দিয়েছি, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য আমি মনে করি যে এখন সর্বাগ্রে প্রয়োজন একটি জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন তারাই সিদ্ধান্ত নেবেন এই দেশের আগামী দিনের কোন কোন সংস্কারগুলো জরুরি, এবং এই রাষ্ট্রে যাতে আর কেউ স্বৈরাচার হিসেবে না আসতে পারে, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে না আসতে পারে, সেই জন্য কোন প্রক্রিয়াগুলো নেওয়া জরুরি। প্রতিষ্ঠানগুলো যাতে নিজেরাই দাঁড়াতে পারে, নিজেরা যাতে তাদের সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষেত্রে যে সংস্কার জরুরি সেটা একমাত্র পারে একটি নির্বাচিত সরকার। অর্থাৎ আগামী দিনের যেই সংস্কারগুলো হওয়া দরকার সেগুলো আসলে রাজনৈতিক সরকারের হাত ধরে হওয়া উচিত বলে আপনি মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা, যেটা ঢাকা 18 আসন, সংসদীয় আসন 191, যেটা ঢাকা উত্তর সিটির 1, 17, 43, 44 সহ বিভিন্ন ওয়ার্ড নিয়ে কিন্তু এই সংসদীয় আসন গঠিত, যেখানে মোট ভোটার আছেন 5,88,608 জন, পুরুষ ভোটার 3,01,909 জন, এবং নারী ভোটার আছে কিছুটা কম 2,86,693, এবং তৃতীয় লিঙ্গের ভোটারও আছেন কিন্তু 6 জন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি যুক্ত ছিলেন জানাচ্ছিলেন যে আগামী দিনের যে সংসদীয় নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে হয়, এবং বিগত যে 3 থেকে 4টি নির্বাচন নিয়ে আসলে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের ঊর্ধ্ব থেকে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থায় কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।